15 নম্বর ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ফ্রি কিক কি? ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ফ্রি কিক কি? থ্রো ইন কি? 3টা প্রশ্ন। আজকে ফুটবল বিষয় নিয়ে ডিটেইলস কথা বলবো। কয়টা বল আছে আমাদের খেলা আছে? হ্যাঁ, কয়টা ইভেন্ট আছে টোটাল? 5টা। ফুটবল, ক্রিকেট, ব্যাটবল, ভলিবল, হ্যান্ডবল, আর কিছু আছে শর্ট অ্যাথলেটিক্স আছে। শর্ট অ্যাথলেটিক্সের ভিতরে দেখো তোমাদের আমি দিয়ে দিছি গ্রুপে, একটা চিত্র দিয়ে দিছি যে বর্ষ নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ভার উত্তোলন, এগুলো শর্ট খেলা, এগুলোর আইন কানুন খুব কম। বর্ষ নিক্ষেপ, ভার উত্তোলন, তারপরে যে হচ্ছে সাঁতার, যেগুলো শর্টকাট কিছু আছে, আলোচনা আসবে। আচ্ছা, আমরা ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ফ্রি কিকটা কি? যে ফ্রি কিকে সরাসরি গোল হয়ে যায়, যেমন হচ্ছে লিওনেল মেসি এই কাজটা বেশি করে দেখি আর্জেন্টিনার। ওই গোল বক্সের একটু বাইরে বা ডি বক্সের একটু বাইরে টাইরে ফাউল পাইলে বা কোনো সুযোগ পাইলে, ফ্রি কিকের কোনো সুযোগ পাইলে সরাসরি যদি গোল হয়ে যায় সেটাকে বলা হয় ডাইরেক্ট ফ্রি কিক। ডাইরেক্ট গোল যদি হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্লেয়ারের টাচ বা সংস্পর্শ ছাড়াই সরাসরি যদি গোল হয়ে যায় সেটাকে বলবো ডাইরেক্ট ফ্রি কিক। আর মনে করো আমি ফ্রি কিক করলাম, যখন কর্নার থেকে একটা কিক করলাম, আরেকজন হেড দিয়ে গোল দিয়ে দিল, বা মাঠের মাঝখান থেকে ফ্রি কিক করলাম, আরেকজন পায়ে নিয়েই ডাইরেক্ট বল পড়া মাত্রই গোল দিয়ে দিল, সেক্ষেত্রে বলবো এটাকে ইনডাইরেক্ট ফ্রি কিক। আমরা জানতাম বা দেখতাম যে সাধারণত মাঝ মাঠের ওপাশে ওপাশ থেকে ডাইরেক্ট ফ্রি কিক মারা হয়, আর মাঝ মাঠের দিকে পাশ থাকে তাহলে গার্ড। কথা ওই একই, যতই গার্ড দিক, যদি গার্ডের মধ্য দিয়েও টাচ না লেগে গোল হয় ডাইরেক্ট কিক। আর তুমি ওই যে আমাদের বিরোধী দল শুরু করতেছে ওইটাও আমি কিন্তু মধ্যে শর্ট ইনডাইরেক্ট, কিন্তু ডাইরেক্ট বলে গেছে, সেটা তোমার ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ব্যাপার না, ব্যাপার হলো তোমার টাচের। এখানে ব্যাপার হচ্ছে টাচের। তুমি ডাইরেক্ট গোলকিপারের তো আমার ওই বারের ওই বার থেকে তো এবারে মানে ডাইরেক্ট গোল করা সম্ভব না। তার মানে যেখান থেকেই করুক, সেটা যদি ওই কাছাকাছি থেকে করুক আর দূর থেকে করুক, ডাইরেক্ট যদি গোল হয়ে যায় সেটা হবে ডাইরেক্ট ফ্রি কিক। আর ওই প্রথমে স্টার্ট আপ করতেছে ওইটা শুরু করে যে দ্বিতীয়, হ্যাঁ, সেক্ষেত্রে ইনডাইরেক্ট ফ্রি কিক। মনে থাকবে? আচ্ছা, এরপরে আছে ডেড বল। ডেড বল সাধারণত ফুটবল খেলায় ওই রকম প্রচলন নেই, তোমরা ভালো করে পড়ে নিবা। তারপর আমি বলেছি ডেড বল আছে এমন বলের পরিস্থিতি যে বলে হওয়া কম, বল মারতেছে উল্টো পায়ে ব্যথা লাগতেছে, বা অনেক হওয়া বেশি, অনেক সময় বেশি হওয়ার কারণে পায়ে কিন্তু ব্যথা লাগে। সেক্ষেত্রে বলের এমন একটা অবস্থা যাতে খেলা করতে সমস্যা আছে, সেক্ষেত্রে রেফারি এই খেলাটা বন্ধ করে দিতে পারে। এই বন্ধ করে দেওয়ার পদ্ধতিটাকেই বলা হবে ডেড বল। কিসের কারণে? বলের অপরাধে। যদি বল এমন পরিস্থিতি হয় যে পরিস্থিতির কারণে খেলার বা খেলোয়াড়দের সমস্যা আছে, সেক্ষেত্রে ওই বলটা যদি অকেজো ঘোষণা করা হয় তাহলে সেটাকে কি বলবো? ডেড বল। মনে থাকবে? আচ্ছা, এরপরে আসলো থ্রো ইন কাকে বলে। আমরা যেমন কর্নার কিক পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম? যে গোলবারের সীমানা অর্থাৎ প্রস্থ বরাবর সাধারণত দুটো গোলবার থাকবে দুই পাশে, তো প্রস্থ বরাবর গোল লাইনের বাইরে, এটাকে গোল লাইন বলবা, হ্যাঁ, প্রস্থের সাইডটা গোল লাইনের বাইরে নিজস্ব প্লেয়ারের টাচ হয়ে যদি হয়, আউট হয় বা বাইরে চলে যায়, সেক্ষেত্রে কর্নার পেলাম। আর থ্রো ইন পাবো কখন? থ্রো ইন তোমার যে দলের বল
যে দলের প্লেয়ারই হোক না কেন, যার কাছ থেকে টাচ হয়ে বল ডাইনে বাই, অর্থাৎ দৈর্ঘ্য সাইডটা, লেন্থ সাইড, এর আগে ব্রেথ সাইড দেখলাম, লেন্থ সাইডে ডাইনে বাই যার কাছ থেকে সর্বশেষ বল আউট হবে সে কোন দলের দেখতে হবে। অর্থাৎ যার কাছ থেকে আউট হলো ওই হবে লাস্ট সমস্যা। ও যদি এই দলের হয় তাহলে ওরা বিরোধী দল ইয়ে পাবে, আবার ওই বিরোধী দলের টাচ লেগে যদি আউট হয় তাহলে অপর দল পাবে। এটাই হচ্ছে নিয়ম। তোমার লাস্ট কার কাছে বলটা ছিল বুঝতে পারছো? তো সর্বশেষ বলটা কার থেকে টাচ লেগে আউট হয়েছে। মূল কথা হচ্ছে সর্বশেষ কার কাছে বল ছিল, কার কাছ থেকে বলটা সর্বশেষ সীমানার বাইরে গেছে, সেটাই হবে এই থ্রো ইন পাওয়ার মূলনীতি। কিন্তু মনে রাখবে, আমার কাছ থেকে আউট হয়েছে, থ্রো ইন আমি পাবো না, কিন্তু পাবে কারা? বিরোধী দলরা পাবে, আমার বিপক্ষ দল, আমার প্রতিপক্ষ দল, যাই বলো। আমার এই ক্ষেত্রে আমার শত্রু হইতে পারে। খেলা একটা শত্রু ভাবাপন্ন বিষয়ই কিন্তু। এমনকি এই খেলা নিয়ে মানুষ খেলছে, আর্জেন্টিনা ব্রাজিল অন্য দিক খেলছে, অথচ মানুষ মারা যাচ্ছে এই দেশে, অনেক মানুষ মারা গেছে। তার মানে একটা বিশাল ব্যাপার। তো এটাটা এই থ্রো ইনের ব্যাপারটাও এরকম যে তুমি আউট করছো, সেটা পাবো কিন্তু তুমি না, পাবে অন্যরা। তাহলে এর আউটের নিয়মটা কি, থ্রো ইনের মূলনীতি কি, যে সর্বশেষ কার কাছ থেকে বলটা আউটে গেছে বা সীমানার বাইরে গেছে, মনে থাকবে? ও কত নম্বর হচ্ছিল? 18। ভার কি? এটা কিন্তু এখন বর্তমান খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ভার কি? হ্যাঁ, মনে রাখবা, আমি লিখে দিচ্ছি ভিডিও ভার কি। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্স। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট দিয়ে দাও, টেন্সের দরকার নেই, কারণ প্রয়োগ করে তো একজন। অ্যাসিস্ট্যান্ট রেফারি, রেফারি, ঠিক আছে? ভিডিওতে ভিতে হচ্ছে এটা, এতে হচ্ছে এটা, আরতে হচ্ছে এটা। এখন কোনো ফাউল হইলে বা কোনো মানে সিদ্ধান্তের কোনো ঝামেলা ঝঞ্ঝাট হইলে এখন কি হয়, এই ভার সিস্টেম এসেছে। ভার সিস্টেমটা এখন এসেছে। ভার সিস্টেম হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, মানে ভিডিও দেখে রেফারি সিদ্ধান্ত নেয় যে ঘটনাটা আসলে কি। এমনকি বিভিন্ন জায়গায় পেনাল্টি শট হয়েছে এবার এই রেফারি এটা দেখে। আচ্ছা, গোল কি? গোল কি? কখন গোল হয়েছে ধরা হয়? এই দুটো প্রশ্ন গোল কি? হ্যাঁ, জানা আছে? যখন কোনো কমপ্লেন ছাড়া, অভিযোগ ছাড়া বল নির্ধারিত সীমানা বা ডি বক্সের মধ্যে যে জাল বা যে নেট বা যে বার থাকে তার ভিতর দিয়ে যখন ইন করে তখন তাকে গোল বলা হয়। মনে থাকবে কি প্রথমেই বলছিলাম, কোনো কমপ্লেন ছাড়া। কমপ্লেন মানে কি? কোনো অভিযোগ কোনো অভিযোগ নেই, নির্ধারিত নিয়মেই, খেলার নিয়ম অনুসারেই তোমার গোলটা হয়েছে। কোথায়? নির্ধারিত সীমানায় যে গোল বার থাকে তার মধ্য দিয়ে। এখানে একটু কথা আছে, তুমি অন্য দিক দিয়ে গোল হলো, পিছন দিয়ে যে বারের মধ্যে ঢুকাইলে হবে না। কি বলছে? নির্ধারিত বারের নির্ধারিত সীমানার ভিতর দিয়ে যখন অভিযোগ ছাড়া কোনো বল প্রবেশ করে তখন তাকে গোল বলে। আর গোল কখন হয়? এই কথাটা একই।
যে যখন নির্ধারিত নিয়মে, হ্যাঁ, কোনো কমপ্লেন বা কোনো রকম অভিযোগ ছাড়াই বিরোধী পক্ষকে তার প্রতিপক্ষ তাদের মানে কি নির্ধারিত নিয়মে বলটি নির্ধারিত জায়গায় বা বারের ভিতর দিয়ে প্রবেশ করায়, তখন তাকে আমরা গোল হয়েছে ধরে নিই। কথাটা কিন্তু গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ, একই ক্যাটাগরি, কিন্তু কথাগুলো একটু, তুমি যখন গোল ধরবা তখন প্লেয়ারকে আনবা, প্লেয়ারদের আনতে হবে। আর গোল কি, তখন শুধু বলটাকে আনবা। আমি বুঝাইতে পারলাম? গোল যখন হবে তখন শুধু বলের হিসাবটা দিবা, আর যখন কখন গোল হয়েছে ধরায় তখন প্লেয়ার সহ একটু আনবা। পার্থক্যটা বুঝতে পারছো? কারণ গোলটা হচ্ছে বলের ব্যাপার, আর কখন গোল হয়েছে, গোল দিয়েছে নিশ্চয়, কেউ না কেউ দিয়েছে, তাহলে এখানে প্লেয়ারের ব্যাপারটা, মানে প্রশ্ন বোঝার ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমার কথা বুঝতে পারছো? যখন কখন গোল হয়েছে ধরা হয়, তারপরে কেউ না কেউ গোল দিচ্ছে, সেটা গোল হয়ে গেছে। কি গোল হয়েছে? বল গোল হয়েছে। সেক্ষেত্রে বল আর প্লেয়ারের ব্যাপারটা মাথায় রেখো। হ্যাঁ, প্রশ্নে না বুঝলে আমাকে বলবা। এখানে প্রশ্ন না বুঝার 21 নম্বর, সেন্টার সার্কেল কি? আচ্ছা, আমি বললাম সেন্টার লাইন আর সেন্টার সার্কেল কিন্তু ভিন্ন জিনিস। খেয়াল করো, এটা হচ্ছে খেলার মাঠ, আচ্ছা, সেন্টার মানে মাঝখান, ইংরেজিতে সেন্টার মানে মধ্যবিন্দু, মানে মাঝখানটা। তাহলে এখানে সেন্টার সার্কেল, এটা এটা সাধারণত ব্যাস 9 সেন্টিমিটার, কত 9 সেন্টিমিটার ব্যাস দিয়ে এটা অঙ্কন হয়। এইটা ঠিক আছে, 9 থেকে 11 হয়, বড় মাঠের হিসাবে নির্ভর করবে। তবে এটা সাধারণত 9 দিবা হয়, যদি কোনো প্রশ্নে আসে 9 দিবা। আর যদি বলে যে বড় বৃহৎ মাঠে, তাহলে সর্বোচ্চ 11 যায়। তাহলে সেন্টার সার্কেল কাকে বলবো? এটা, এই সার্কেলটার একটা নিয়ম, যখন খেলা শুরু হবে তখন ওর মধ্যে কোনো বিরোধী দলের কোনো প্লেয়ার সাধারণত থাকতে পারবে না। কোন দল, মনে করো এরা স্টার্ট আপ পেলো, তাহলে এদের প্লেয়ার 2-1 থাকতে পারবে, কিন্তু বিরোধী দলরা পারবেই না, এটাই রাইট। কখন? স্টার্টিং এর সময়। সেন্টার সার্কেল কাকে বলে? খেলার মাঠের মধ্য বা মাঝখানকে সেন্টার সার্কেল বলা হয়, যেখান থেকে খেলা সূচনা বা শুরু করা হয়ে থাকে। ঠিক আছে, পারবে না? এই যে দেখিয়ে দিলাম সরাসরি। হ্যাঁ, এরপরে আসে 21 নম্বর না 22 নম্বর, ফুটবল খেলায় গোলবারের, হ্যাঁ, গোলবারের উচ্চতা ও ব্যাস কত?
এটার মধ্যে সাপোজ চিন্তা করো এই যে এখান থেকে এই দূরত্বটা দেখো, এই যে গোলকির বারের মাঝখানে যে দূরত্বটা, মনে করো একবার থেকে আর একবারের দূরত্ব, যেটা একবার থেকে আর এক মানে বারের দৈর্ঘ্য বুঝাবো, এটাকে 8 গজ বলা হয়। 8 গজ, এটা থেকে মানে দুটোর এই একবার থেকে আর একবারের, আর এইটা থেকে এই যে বারের উচ্চতা, এটা 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি, ঠিক আছে। আর এটা তো বুঝাই গেল যে এটা যদি 8 হয় এটাও 8 হবে, যে 8 ইঞ্চি 8 মিটার, সরি 8 মিটার, মিটার ইঞ্চি তো ছোট, মিটার, এটা মিটার দিয়ে দেবা, ঠিক আছে। উচ্চতা 8 গজ হচ্ছে স্যার দৈর্ঘ্য। হ্যাঁ মিটার, মিটার। 8 গজ হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস বুঝার ব্যাপার আছে, এটা এই দুটো তো বুঝলেই। এই যে এই দূরত্বটা কিসের জন্য দেওয়া হয়, আর এই দূরত্ব এর আগে আমি বলছিলাম, এই পুরোটাকে কিন্তু ডি বক্স বলে, তুমি যখন বলছিলে। আর যখন খেলা স্টার্ট করে, মানে বল আউট হয়ে গেল, গোলকি যখন বল মারবে তখন কিন্তু এখান থেকে মারতে পারবে না, এখান থেকে মারতে পারবে না, মারতে হবে কোথা থেকে, এই সীমানাটা থেকে। বুঝতে পারছো কিনা? ডিবক্সের মধ্যে মারতে হবে। না না ডাকতে গেলে সে ডাক মারতে পারবে, বাম হাতে পারবে না না, এখান থেকে মারবে না, কোনো সময় হবে না, তাহলে আবার ফাউল হয়ে যাবে। তোমার গোলকির এইখান দেখবা, শুরু যখন ফ্রি কিক করে তখন গোলকি এই বক্সের মধ্যে থেকে মারে, কোনো সময় পারবে না। এটা আমার ডাউট আছে? এটা আছে, দেখবা যে এই পাশে একটা প্লেয়ার, এই পাশে একটা প্লেয়ার থাকে, গোলকি হয় পাস দিয়ে নিয়ে এখান থেকে মারে, অথবা স্টার্ট আপ করতে হলে তোমার এখান থেকেই মারতে হবে। যদি বল আউট হয়ে যায়, সেক্ষেত্রে বল যদি মনে করো যে স্টার্ট আপ করবা, তাহলে বলটা গোলকি এই বক্সের বাইরে আসে, এখান থেকে বসিয়ে মারতে পারবে না। বুঝতে পারছো? এখানে বসিয়ে মারতে পারবে না, এখানে বসিয়ে মারতে পারবে না, এগুলো পারবে না। তারপরে মারতে হবে, এই যে তখন পরে, ঠিক আছে। ওই ছোটর ভিতরে মারতে হবে, এটা আমি যেটা বলছি এটাই রাইট। হ্যাঁ আচ্ছা, আমরা এখন একটা কোনটা, উচ্চতা হচ্ছে আপনার 8 মিটার। 8 মিটার, আর উচ্চতা 8 মিটার। হ্যাঁ মিটার লেখা, লিখে নাও। প্রশ্ন হচ্ছে এটা ক্লিয়ার, মানে এগুলো 8 গজ আর 8 মিটার। একভাবে বলে, মানে এটা হয়তো গজ না, এটা মিটার। হ্যাঁ, দৈর্ঘ্য যখন মাটিতে যাবে তখন গজ, আর এটা আছে মিটার। আর এক হলো 3 ফুট। আচ্ছা, আমরা একটু বড় খ বিভাগ প্রশ্নে ফুটবল থেকে চলে যাই, কারণ আজ ফুটবলটা শেষ করব, ফুটবলে অনেক প্রশ্ন থেকে যাবে। আর গজ। খ বিভাগ, হ্যাঁ ফুটবল। এটা 24 গজ মিটার। শোনো, এখানে প্রত্যেকটা ইভেন্টের কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, তোমরা একটা প্রশ্ন পড়বা, যে বড় প্রশ্ন আছে যে ফুটবল খেলার সাধারণ নিয়ম বর্ণনা করো। আর একটা প্রশ্ন আছে যে ফুটবল খেলার একটি আন্তর্জাতিক মাঠ অঙ্কন করে বিভিন্ন জায়গা চিহ্নিত করো। প্রায় জায়গা কিন্তু আমাদের হয়েই গেল, আর সহজ সরল কয়েকটা জায়গা আছে, তোমরা সাইড লাইন, তারপরে কর্নার কিক, এই জায়গাগুলো সেন্টার লাইন জাস্ট আঁকিয়ে দেখিয়ে দেবা, একটু সহজ। আমি আবার বলে দিচ্ছি, আমাদের তো এরকম একটা মাঠ বারবারই আঁকাচ্ছি, তাই না? এই মাঠটা গোল বার তো আমরা শিখলামই, এটা হচ্ছে, এইটা একটা, এই একটা, তার ঠিক ওই পাশেও তাই, এই পাশে কর্নার, এই পাশে, এগুলো হচ্ছে সাইড লাইন, এটা হচ্ছে সেন্টার লাইন, এটা সেন্টার সার্কেল দিয়ে দিলা, এগুলো এগুলো সহজ। হ্যাঁ, আর আলোচনার কথাগুলো হচ্ছে মূলত হচ্ছে মুখের কথা, এই অঙ্কন করা তোমরা দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, ফুটবল খেলায় কখন অফসাইড হয়? ফুটবল খেলায়
অফসাইড হয়, সাথে আছে একই প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন প্রশ্ন লিখে নাও। বইটা প্রিন্ট করে নেবা? তো পুরো আমার কিছু প্রশ্ন ইয়েও আছে, তবুও লেখে নিলে ভালো। তবে আলোচনাগুলো শুনে নিও। ফুটবল খেলায় আমি মনে হয় অফসাইডটা মনে হয় কম বেশি আলোচনা করেছি, তাই না? অফসাইডটা কখন হবে? যখন বিরোধী দল তোমার প্রতিপক্ষকে তুমি আক্রমণ করতে যাচ্ছ, কিন্তু আক্রমণ করতে যাচ্ছ বলে এই না যে তুমি একাই বল নিয়ে চলে যাবা, তোমার কেউ প্রতিদ্বন্দ্বী নেই এরকম ভেবে তুমি কি করলে, ফাঁকায় বল দেওয়ার আগে তুমি কি করলে, দল ছেড়ে মাঠের বাইরে অর্থাৎ ওর গোলবারের সীমানার দিকে আগেই, বল মুভ হওয়ার আগেই তুমি বের হয়ে গেলে, এটাকেই বলবো অফসাইড। আচ্ছা, পেনাল্টি কখন হয়? পেনাল্টি মানে কি? আমরা জানি যে পেনাল্টি হচ্ছে গোলবারে শুধু গোলরক্ষক আর যে শুট করবে সে ছাড়া আর কেউ থাকবে না। তবে পেনাল্টির একটা শর্ত আছে, পেনাল্টিতে যদি গোলকিপার বল ঠেকিয়ে দেয়, ধরতে পারে নাই, সামনে এসে পড়ছে, আরেকজন প্লেয়ার এসে গোল দিয়ে দিতে পারবে। বুঝো কথা? পেনাল্টিতে গোলকিপার বল ঠেকিয়ে দিছে, এরকম লেগে অন্য দিক যেতেই পারে, পেনাল্টির সময় কিন্তু সবাই গোল দিয়ে দিতে পারবে। কিন্তু ফ্রি কি ওই মানে টাই ব্রেকারের সময় যদি গোল ঠেকিয়ে দেয়, আরেকজন গোল দিতে পারবে না। ওই বা যে কিক করে ওখানে সুযোগ একটা, এখানে একটা শর্ত আছে, পেনাল্টি এবং মানে টাই ব্রেকারের মধ্যে পার্থক্য কি? শুধু একটা পার্থক্য। ঠিক আছে, টাই ব্রেকারে তোমার একটা কিক, টাই ব্রেকারে কোনো সুযোগ নেই ডাবলের। বুঝা গেল? আর গোল রক্ষকও ডাবল হিট করতে পারবে না, একবারই ঠেকাইতে পারবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, গোলকিপার তোমার ওই বল ও দুইবার মারবে না, দুইবার ঠেকাবেও না, ওর সাপোর্টে লেগে বল যতটুকু গেল অতটুকুই ফলাফল শেষ। যদি বাইরে যায় গোল নো, যদি ভিতরে যায় গোল হয়ে গেল। আর পেনাল্টির সময় কিন্তু গোলরক্ষক যদি বল ওর গায়ে লেগে ঠেকিয়ে আবার ঠেকাইলে তো সাধারণত রিটার্নই যাবে, ওখানে কিন্তু প্লেয়াররা সারি দিয়ে দাঁড়িয়ে থাকে ডি বক্সের বাইরে, ওরা কিন্তু ওই প্লেয়াররা কিন্তু এসে গোল দিয়ে দিতে পারবে, যে কিকটা করলো সে বাদে অন্যরাও দিতে পারবে। এটা হচ্ছে পেনাল্টির একটা, হ্যাঁ সে তো পারবেই, ওর দিকে বল আসছে এ তো পারবেই, কারণ পেনাল্টির সময় তোমার খেলা রানিং, এটা মাথায় রাখতে হবে। পেনাল্টির সময় কি খেলা রানিং, আর টাই ব্রেকারের সময় খেলা রানিং না। এই বিষয়টা তোমার কয়েকটা শর্ত আছে, কিন্তু বুঝিয়ে বলতে যদি পারো, ঠিক আছে, তোমার মাথায় থাকতে হবে। তোমার এই যে আমরা যেভাবে বলছি এই জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ ফাউল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন হ্যাঁ 9টা শর্ত আছে, তার মধ্যে যদি ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হয়, তারপরে যদি ডি বক্সের মধ্যে আক্রমণ করে থাকে, মানে আক্রমণাত্মক ফাউল করে থাকে, তারপরে যদি ডি বক্সের মধ্যে এমন একটা হেডমেট দিতে যে তোমাকে ফেলিয়ে দেয়। আক্রমণ ফাউল কিন্তু বিভিন্ন ধরনের, মুখে গালিগালাজেরও ফাউল আছে, জানো? রেফারি যদি শুনে ফেলে তো তুমি গালিগালাজ দিচ্ছ, আবার গেঞ্জি টেনে ধরবে, হ্যাঁ, তাহলে 9টা ফাউল আছে। মুখে গালি দেওয়া, জামা টেনে ধরা, প্যান্ট খুলে দেওয়া, জুতা খুলে নেওয়া, বিভিন্ন দেখবা 9টা নিয়ম আছে, তোমরা দেখলে বইতে বা অনলাইনে সার্চ দেন। তাহলে পেনাল্টির শর্ত ডি বক্সের ভিতরে যদি হ্যান্ডবল হয়, কাদের হ্যান্ডবল এক্ষেত্রে? না না, নিজের পক্ষে, বারবার বিপরীত পক্ষে হবে না। কিছু সময় কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে পক্ষ আর বিপক্ষ কি, এটাও মাথায় রাখতে হবে। কোথায় পক্ষটা মানে আইন লঙ্ঘন করলে সমস্যা, কোথায় আইন লঙ্ঘন না করলে সমস্যা হচ্ছে না, এই বিষয়টা মাথায় রেখে খেলতে হবে। খেলা করলেই হবে না, ঠিক আছে? তোমার খেলা করলেই হবে না, খেলার বেশ কতগুলো নিয়ম আছে। আচ্ছা, 2 নম্বরে পারবা না এই প্রশ্ন?
না আমি তো বলেই দিছি, আলোচনায় তো সব হয়েই যাচ্ছে। তোমরা ফুটবল খেলা এতদিন ফুটবল খেলা সম্পর্কে জানো, বাট এরকম ইজিলি তো আজ জানছো না। এখন তোমরা যে কোনো একটা খেলা পরিচালনা করতে পারবা, বুঝছো? ফুটবল খেলায় তোমরা এতদিন কিন্তু তোমাদের ভিতরে যদিও খেলা দেখো, কিন্তু ইন্টারনাল এই বিষয়গুলো আলোচনা হয়নি, বিধায় তোমরা ভালোভাবে ইয়ে করতে পারো না। আচ্ছা, 2 নম্বর, যদি বলে ফুটবল খেলায় গোলরক্ষকের ভূমিকা কি কি হতে পারে বলো? বর্তমানে গোলরক্ষকের কিন্তু অনেক ভূমিকা, একান্তই বিপদের বন্ধু হচ্ছে গোলরক্ষক। আর্জেন্টিনারা দেখো, এই মার্টিনেস যদি না থাকতো, মানে অনেক ভালো গোলকিপার সে, এই মার্টিনেও অনেক ভালো সাপোর্ট দিছে, তাই না? যথেষ্ট সাপোর্ট দিছে। তাহলে গোলরক্ষকের ভূমিকা নিশ্চয়ই বলতে হবে না, সে বিপদের বন্ধুই হিসাবে। তারপরে বিভিন্ন অ্যাটাকিং সময়ে কিন্তু গোলরক্ষকের সজাগ থাকতে হয়। যেমন কর্নার কিক গুলো গোলরক্ষক কিন্তু হাত দিয়ে পাস করে দেয় বা সরাসরি ধরে ফেলতে পারলে কিন্তু আরো, মানে সোজা কথা, গোলরক্ষকের ভূমিকাটা তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করবা। এই প্রশ্নটা এখন খুব একটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে বর্তমান খুব একটা জোরালো ঝামেলা চলছে, ঠিক আছে? এখন এই দায়িত্বগত মানুষ বলা শুরু করেছে, পার্সিয়ালিটি হচ্ছে, ফিফা কিনে নিছে, বহুত কথা। তো হ্যাঁ, কেমন হওয়া উচিত তোমার নিজের ভাষায়, ঠিক আছে? আগে পড়ে নিবা, প্রশ্নটা পড়ে নিবা, তারপরে বা রেফারি সম্পর্কে জেনে নিতে পারো। রেফারির সিদ্ধান্তকে অনেকে এবার বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছে, জানো, ইভেন কেস কালাম পর্যন্ত হয়ে গেছে এবার। তাহলে এই প্রশ্নটা তোমার এবার আসতেও পারে। হ্যাঁ, এটা পোস্ট পরীক্ষা তো ইয়ে করবে, উত্তর বিপিএডে বিভিন্ন সালে এই প্রশ্নটা আসছে। চাকরিতে এমসিকিউ হবে, সমস্যা নেই। 70 মার্কের পরীক্ষা হবে, 70 80 পরীক্ষা, আর 20 মার্ক। কিসের? না, চাকরিতে তুমি পুরোটাই পাবা, এর উপরেই তুমি নিবন্ধন দিতে গেলে পুরোটাই এই বিষয়ের প্রশ্ন। কিন্তু এমসিকিউ তোমার প্রথমে যখন না, তোমার আছে এমসিকিউ আছে ইয়াতে প্রিপার পরীক্ষায় 3টাই পাবা বা 4টা পাবা, বাংলা, ইংরেজি, অঙ্ক আর হচ্ছে সাধারণ জ্ঞান। আর যখন তোমার সাবজেক্টিভ লিখিত হবে তখন পুরোটাই এটা দেওয়া লাগবে। তোমার স্পেশাল বিসিএস এর মতো, সোজা কথা, যখন সাবজেক্টিভ টিচার আগের এলাও হওয়াটাই আসল, প্রথমে এমসিকিউটা টিকায় আসল। আমি সেটাই বলতেছি যে সাবজেক্টে যখন লিখিত পরীক্ষা দেবে পুরোটাই পাবা। আর যখন তুমি মানে প্রাইমারি এলাও হবা, তোমাদের তো সবাইকে আর লিখিত উত্তীর্ণ করবে না, ঠিক আছে? কিছু তো বাদ দিতে হবে, সেই জন্য তবে এর উপরে প্রশ্ন থাকবে, এর উপরেও প্রশ্ন থাকবে। ও, তাহলে এই প্রশ্নটা কেমন, আমি কি বুঝাইতে পারছি যে রেফারির ব্যাপারটা কিরকম হওয়া উচিত? রেফারির সর্বপ্রথম হচ্ছে নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত দেওয়া উচিত, কোনো পক্ষপাতিত্ব না করা উচিত। হ্যাঁ, যুক্তিসঙ্গত বা ন্যায় সিদ্ধ আচরণের অধিকারী হবা, কোনো পক্ষপাতিত্ব না করা উচিত। তারপরে কি, তার যৌক্তিক মানে বুদ্ধি বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নিয়ে ম্যাচ পরিচালনা করা উচিত। এরকম তোমার ভাষায় যেগুলো দেওয়া দরকার। এটা যে একেবারে ইয়ে হয়ে গেল, হ্যাঁ,
বোর্ড একেবারেই। আচ্ছা, কয় নম্বর যাবে? 4 নম্বর। তাহলে আমি তোমাকে বলেছিলাম, এর আগে আমরা আলোচনা করেছিলাম টাই ব্রেকার, এই বিষয়টা কি আর বলতে হবে যে টাই ব্রেকার কখন করানো হয়? নিশ্চিত বুঝতে পারছো যে গোল হয় নাই, দুইজনের ফলাফল 0-0, ফলাফল 0-0, এমনকি অতিরিক্ত সময়েও আমরা ফলাফল আনতে পারি নাই। সোজা কথা, ফলাফল আনার সুবিধার্থে আমরা সর্বশেষ। আর টাই ব্রেকারের কিন্তু কয়েকটা ধাপ আছে আবার। দেখা যাচ্ছে যে প্রথম টাই ব্রেকার হচ্ছে 5টা। এখন 5টাই দেখা গেল যে তোমার ওরাও 5টা গোল দিল, এরাও 5টা গোল দিল। আবার পরবর্তীতে কি করা হয়? 3টা করা হয়। দেখা যাচ্ছে 3টা, এরাও 3টা দিল, এরাও 3টা দিল, হ্যাঁ, গোল হলো না। পরবর্তীতে 1-1, এরাও 1-1, আবার আবার খেলা, বিশাল ব্যাপার। 15 মিনিট, হ্যাঁ, চিন্তা আছে 15-15-30 এরকম ঘটনা মনে হয়। আমি এরকম ঘটনা পাইনি, ফলাফল এসে যায়, তারপরে কোনোদিন হয়নি। কি করবো, এমনি যদি খেলা এরকম হয়েই থাকে তাহলে ওই 15 মিনিটের বা 30 মিনিটের ফলাফল হলো না, তাহলে আর আমি জানি না। আবার টাই ব্রেকারে যাবে, তাছাড়া তো আর কোনো সিস্টেমে দেখি না। তবে গেলে আবার টাই ব্রেকারে যাবে, না না, গেলে আবার টাই ব্রেকারে যাবে, হ্যাঁ, আবার ওই টাই ব্রেকার ওইভাবেই আসবে। তো টাই ব্রেকারেই ফলাফল এসে যায়, হ্যাঁ। যদিও বলছে যে 15 মিনিটের পরে আবার কি, এত খেলা তো এমনিতে ধরো খেলা টোটাল 90 মিনিট, তারপরে হচ্ছে 30, 120, আরো এক্সট্রা ধরো 5-5-10 মিনিটই ধরো 130। তারপরে যদি টাই ব্রেকার হয়, তো টাই ব্রেকার 3টা ফলাফল নামাইতে কমপক্ষে 20 মিনিট ধরো, 150। আবার যদি ওইটাই না হয় তো 15-30, তাহলে 180, কয় 2 ঘন্টা 3 ঘন্টা প্রায়, কত খেলা হবে? হবে না, টাই ব্রেকারেই যাবে। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি ছিল, টাই ব্রেকার কখন করানো হয়? একটু বেশি করে লিখতে হবে। আচ্ছা, এর মধ্যে একটা কথা আছে যে তোমরা টাই ব্রেকার করানো হয় কখন বলে টাই ব্রেকারই লিখবা তা না। আমি এই প্রথম ক্লাসের দিকে তোমাদের হয়তো আলোচনা করেছিলাম। তো ফুটবল খেলা একটা আন্তর্জাতিক খেলা, এই খেলায় মোটামুটি এই টাই ব্রেকারের সংজ্ঞায় লিখবা, বাট তোমার উচিত হবে যেই খেলার টাই ব্রেকারটা কোন খেলার খাতিরে আসতেছে সেই খেলা প্রসঙ্গে সূচনা দু একটা কথা তোমাকে ভালো নাম্বার পাওয়ার তাগিদে তোমাকে কি করতে হবে? লিখতে হবে। আমার কথা বুঝতে পারছো? দু একটা কথা, তোমরা এখন বড় হয়ে গেছো, তোমাদের বানান করে বলে দেওয়ার দরকার হচ্ছে না। তো তুমি বেশিরভাগই MA পাস, হ্যাঁ, অনার্স মাস্টার্স পাস তো আসোই, অনার্স তো আসোই, হ্যাঁ, অনার্স ডিগ্রি তো আসোই, তাই না? অনার্স ডিগ্রি যখন পাস হয়ে যায় তারা প্রথম শ্রেণীর নাগরিক হয়ে যায়, ঠিক আছে? তাহলে তোমরা যদি প্রথম শ্রেণীর লেখাপড়া শেষ করার পরে এখন যদি তোমাদের প্রশ্ন বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় তাহলে সমস্যা, বুঝছো? এর আগেই তোমাদের বলেছি যে যে জিনিসের সংজ্ঞা চাচ্ছে ওই জিনিসই যে তুমি লিখবা তা না। বিষয়টা হলো ওর পারপাস, ওই পারপাস কিছু কথা তোমাকে এক্সট্রা অর্ডিনারি হিসেবে অ্যাপ্লাই করতে হবে। এই প্রশ্নটা আমি আলোচনা করেছিলাম।
ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ফ্রি কিক এর মধ্যে দেখো এটা তোমরা দেখে নিবা সুন্দর করে। আচ্ছা 6 নম্বর শেষ। এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে? আর তোমরা যারা আমার কথাগুলো মনে রাখছো এটাই আছে, সব মিলিয়ে গড়ে কথাগুলো মনে রাখতে পারলেই, ঠিক আছে? না না না, এটা আমাদের কথা। এমনিতে ইন করছে স্যাররা নেয় না, তোমাদের ভালো ইয়া হলে এরকম আর কি, নিজেরাই না, তবে লিখতে হবে একটু মানসম্মত লেখা লিখতে হবে। এখানে আমি 2 মাস কোচিং করলাম কম্পিউটারে, পরীক্ষা দিলাম, দেখলাম আমার এক কাকা হচ্ছে মাস্টার হয়ে গেল। আমার তো ভালো লাগে দাদা ভালো আমি ওই খান দিয়ে অসিদ্ধ দিয়ে এই পরীক্ষা দিয়ে গেলাম, এই সাবজেক্ট দিয়ে তোমার আগে বলে কিন্তু সাদা শিখতেছি এইটা এখানে সম্ভব প্র্যাকটিক্যাল শিক্ষা তাদের এই সাবজেক্ট এই প্রশ্নটার কথাই বলি যে হলুদ কার্ড ও লাল কার্ড কখন দেওয়া হয় লিখো। তোমরা কি হলুদ কার্ড আর লাল কার্ড বেলায় লিখবা? সূচনায় কিছু কথা লিখতে হবে যে ফুটবল খেলায় দুটি প্রতিপক্ষ থাকে, এক দল আরেক দলের সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতামূলক ভাবে খেলা অংশগ্রহণ করে থাকে এবং এই খেলার মধ্যে হ্যাঁ হ্যাঁ মানে 3-4 লাইন 4-5 লাইন, হ্যাঁ এটা আচ্ছা। আমাদের পরবর্তী এখন কি ক্লাস শেষ হয়েছে? কি হয়েছে? না শেষ করে দিন, বড় প্রশ্ন চলে যাই। ফুটবল খেলার বড় প্রশ্ন, হ্যাঁ কবে রাখা আজকে আলোচনা আছে কিন্তু ফুললি ফুটবল খেলা। হ্যাঁ আগামী ক্লাসে কি হবে? ক্রিকেট ক্রিকেট কারণে বিয়ারে নিয়ম আছে এবার পরীক্ষায় মনে হয় এই প্রশ্নটা লিখতে হতে পারে। তোমার মাঠটা অঙ্কন করবা করে, হ্যাঁ প্লেয়ার দরকার নেই, দেখবা তোমার এর মধ্যে আছে। হ্যাঁ ঠিক আমি যেটা দিচ্ছি ওইটাই আঁকাবা। হ্যাঁ মাপটা সব দেওয়া আছে। হ্যাঁ আমি যেটা দিয়েছি ঠিক ওইটা আঁকাবা, ঠিক আছে? প্রশ্ন যেই রকমই আসুক উত্তর তোমরা একটু চিন্তা করবা। যা এই ফুটবল খেলায় যা আলোচনা হয় সে ঘটনা কিন্তু আমরা আজ আলোচনা করে ফেলছি, এর মধ্যেই আসবে।